প্রথম যখন কোডিং করেছিলেন আপনার কি মনে আছে এটা আপনার জন্য ঠিক কতটা কঠিন ছিল? আবার কয়েক বছর পর আকস্মিক আপনি এত দ্রুত গতিতে কাজ করা শুরু করলেন, আপনি বুঝতেই পারছেন না যে আপনি কোডিং করছেন। কিন্তু কেন? মনে আছে প্রথম স্কেটিং অথবা সাইকেলিংয়ের অভিজ্ঞতার কথা? ঠিক কতবার পরে আপনি আঘাত পেয়েছিলেন? কিন্তু একটা সময় আমরা এমনভাবে সাইকেল চালাই আমাদের মনেই থাকে না যে আমরা সাইকেল চালাচ্ছি। এটাকে বলে অটো পাইলট, যেখানে মানুষের মস্তিষ্ক নিজেই অবচেতন মনে সকল ক্যালকুলেশন করে নেয়। কিন্তু এটা কিভাবে সম্ভব? মানুষের মস্তিষ্কে কি এমন সিক্রেট লুকিয়ে আছে যা তাকে অকল্পনীয় মাত্রায় পরিবর্তন করে দেয়? কিভাবে পৃথিবীতে টেসলা অথবা ম্যাক্সওয়েলের মতো অসম্ভব মেধাবী মানুষগুলো তৈরি হয়? আবার কেনই বা কারো মস্তিষ্কের একটি হেমিস্ফিয়ার টোটালি রিমুভ করে দেওয়ার পরও সে স্বাভাবিক মানুষের মতো আচরণ করে? মনে রাখবেন, দৃশ্যমান মহাবিশ্বে 100 বিলিয়ন গ্যালাক্সি, আর মানুষের মস্তিষ্কে 100 বিলিয়ন নিউরন। সামথিং ভ্যারি মিস্টেরিয়াস। জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত মানুষের মস্তিষ্কে নিউরনের সংখ্যা প্রায় সমান, কিন্তু যে ব্যাপারটা মানুষকে পৃথক করেছে সেটা হলো নিউরাল কানেকশন। তার মস্তিষ্কের নিউরাল কানেকশন সারা জীবন রিওয়ার্ড হয়। আণুবীক্ষণিক স্তর থেকে মানুষের মস্তিষ্ক প্রতিনিয়ত নিজেকে পরিবর্তন করে। আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি কে, আপনি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না, কারণ আপনি কে সেটা সুনির্দিষ্ট করে বলা যায় না। আপনি হয়তো মনে করতে পারেন আপনি হলেন আপনার মেমোরির যোগফল, কিন্তু 10 বছর পূর্বে আপনার মস্তিষ্কে যে সকল কানেকশন ছিল, নতুন স্মৃতি এবং অভিজ্ঞতার উপস্থিতিতে সে কানেকশনগুলো বিলুপ্ত হয়ে যায়। আপনি চাইলেও আপনার অতীতের স্মৃতির সাথে বর্তমান স্মৃতি সঠিকভাবে লিঙ্ক আপ করতে পারবেন না। অতএব সেন্স অফ সেলফ বলতে কিছু নেই, এটি একটি হ্যালুসিনেশন। জন্মের সময়ে একটি শিশুর মস্তিষ্কের নিউরাল কানেকশন এলোমেলো এবং বিক্ষিপ্ত অবস্থায় থাকে। তার নিউরনগুলোর মধ্যে সংযোগ থাকে না, আর তাই তার কাছে জগতের কোনো মিনিং থাকে না। আপনার কাছে চাইনিজ ভাষা যেমন দুর্বোধ্য এবং অর্থহীন, একটা শিশুর কাছেও সমস্ত মহাবিশ্ব একেবারেই অর্থহীন। সময়ের সাথে শিশুটি অনেক কিছু জানে এবং শেখে। তার মস্তিষ্কে ট্রিলিয়ন ট্রিলিয়ন কানেকশন তৈরি হয়। একটি শিশুর মস্তিষ্কে প্রতি সেকেন্ডেই 2 মিলিয়ন কানেকশন তৈরি হয়। 2 বছরে তার মস্তিষ্কে কানেকশনের সংখ্যা দাঁড়ায় 100 ট্রিলিয়ন, আর তাই তারা দ্রুত মহাবিশ্বকে স্ক্যান করতে পারে। ছোটকালের ঈশ্বর বিশ্বাস অথবা পুরুষতান্ত্রিক মনোভাব থেকে সে বড় হওয়ার পরও বের হতে পারে না, কারণ শিশুকালের কানেকশনগুলো তাকে বড় হওয়ার পরও ডোমিনেট করে। বিজ্ঞানীরা ইঁদুরের উপর এক্সপেরিমেন্ট করে দেখেছিলেন সমৃদ্ধ এবং বিনোদনমূলক পরিবেশে তার মস্তিষ্কে ডেনড্রাইটের পরিমাণ বেড়ে যায় এবং বিনোদনহীন আইসোলেটেড পরিবেশে তার মস্তিষ্কে ডেনড্রাইট কমে যায়। এখান থেকে তারা সিদ্ধান্তে আসেন মানুষের মস্তিষ্ক পরিবেশকে রিফ্লেক্ট করে। আপনি চাইলে অনেক মেধাবী মানুষকেও সামাজিক একাকিত্ব এবং অতৃপ্তির অনুভূতি দিয়ে হত্যা করতে পারেন। স্কুল শিক্ষার্থী, কলেজ শিক্ষার্থী, বিজ্ঞানী, বক্সার, স্পিরিচুয়ালিস্ট অথবা শিল্পীর ব্রেন কানেকশন সম্পূর্ণ আলাদা। আপনি একজন মানুষকে দুঃখ, দারিদ্রতা, একাকিত্ব এবং টক্সিক পরিবেশে ফেলে দিয়ে তার মস্তিষ্কের কানেকশনগুলো দুর্বল করে দিতে পারেন এবং তাকে মানসিকভাবে হত্যা করতে পারেন। বিজ্ঞানীরা লন্ডনের ট্যাক্সি ক্যাব ড্রাইভারদের ব্রেন স্ক্যান করে দেখেন তাদের মস্তিষ্কের হিপোক্যাম্পি সাধারণ মানুষ থেকে অনেক বড়, কারণ তাদের প্রায় 25,000 রাস্তার নাম, ল্যান্ডমার্ক, লোকেশন, শর্টকাট এবং অল্টারনেটিভ রুটের ইনফরমেশন মুখস্থ করতে হয়। আইনস্টাইনের মৃত্যুর পর একজন গবেষক তার ব্রেন চুরি করেছিলেন। আইনস্টাইনের মস্তিষ্কের উপর গবেষণা করে দেখা যায় তার মস্তিষ্কের কার্পাস কলোসাম সাধারণ মানুষ থেকে পুরুত্ব সম্পন্ন। কার্পাস কলোসাম হলো এক প্রকার ফাইবারের বান্ডেল যা 2টি হেমিস্ফিয়ারের মধ্যে যোগাযোগ নিশ্চিত করে। আইনস্টাইনের মস্তিষ্কে 2টি হেমিস্ফিয়ারের কানেকশন বেশি হওয়ার অর্থ হলো তার তথ্য সমন্বয় এবং প্রক্রিয়া করার ক্ষমতা ছিল অকল্পনীয়। এছাড়া মিউজিক প্লে করার প্রভাবে আইনস্টাইনের মস্তিষ্কের ডান বলয়ে বিজ্ঞানীরা ওমেগা আকারে একটি সাইন দেখতে পান। বিজ্ঞানীরা এস ভ্যালারিস নামক এপিলেপসি আক্রান্ত একটি শিশুর ব্রেন থেকে তার ডান বলয় সম্পূর্ণরূপে কেটে ফেলে দেন। কয়েক মাস পর দেখা যায় সে অন্যান্য মানুষের মতোই স্বাভাবিক আচরণ করছে।
বিজ্ঞানীরা তার ব্রেন স্ক্যান করে দেখেন মস্তিষ্ক নতুন পরিবেশকে রেসপন্স করতে গিয়ে নিজেকে রিওয়ার্ড করেছে, যেন সে তার রাইট হেমিস্ফিয়ারের অভাব পূরণ করতে পারে। এভাবে বিজ্ঞানীরা বুঝতে পারেন যদি মানুষের মস্তিষ্ক নতুন পরিবেশকে রেসপন্স করার জন্য নতুন কানেকশন তৈরি করতে পারে, অন্ধ এবং বধির মানুষের মস্তিষ্কে বিকল্প কোনো উপায়ে সিগন্যাল পাঠানো সম্ভব এবং তারা সফল হয়। প্রথম কোডিং অথবা বক্সিং শিখতে সমস্যা হয়, কারণ আমাদের মস্তিষ্কে তার সাপেক্ষে কোনো কানেকশন থাকে না। কয়েক বছর পর আমরা বিখ্যাত হয়ে উঠি, কারণ আমাদের মস্তিষ্ক নিজেই নিজেকে কোডার অথবা বক্সার হিসেবে গড়ে তোলে। এখন প্রশ্ন হলো, বাস্তবতা কি? বাস্তবতা একটি কন্ট্রোল হ্যালুসিনেশন। আমাদের মস্তিষ্ক আমাদের কাছে এমন কিছুকে বাস্তব রূপে উপস্থাপন করছে যা আসলে নেই। এক্ষেত্রে আমরা চেকবোর্ড ইলিউশনের কথা বলতে পারি। স্ক্রিনের বোর্ডটির দিকে লক্ষ্য করুন। আপনি এখানে একটি সিলিন্ডারের নিচে এ এবং ভি নামক দুটি আলাদা রঙের টাইলস দেখতে পাচ্ছেন। বাস্তবে এই দুটি টাইলসের কালার সমান, কিন্তু আপনার মস্তিষ্ক আপনাকে বিভ্রান্ত করছে, কারণ আমাদের মস্তিষ্ক আফ্রিকার সাভানায় বিবর্তিত। এ সময় কোনো শিকারী যদি গাছের ছায়ায় পালিয়ে থাকতো, তাকে আমাদের পক্ষে ডিটেক্ট করা সম্ভব ছিল না। আর তাই সিলিন্ডারের নিচের টাইলসের রং কিছুটা ব্রাইটার হয়ে যায়। সম্ভবত মহাবিশ্বে স্পেস, টাইম এবং এনার্জি ছাড়া আর কিছুই নেই। কিন্তু আমাদের মস্তিষ্ক একটি রঙিন দুনিয়ার ত্রিমাত্রিক মডেল তৈরি করে আমাদের বিভ্রান্ত করছে। চেতনা কি? চেতনা কি সত্যি আমাদের মস্তিষ্কের ভেতর থাকে? এটি একটি কঠিন প্রশ্ন। আপনি বলতে পারেন চেতনা একটি বায়োলজিক্যাল ব্যাপার, আর এটি আমাদের মস্তিষ্কে নিউরনের ভেতরেই থাকে। কিন্তু আপনার এই বক্তব্য সঠিক নয়। চেতনা যদি মস্তিষ্কে নিউরনের ভেতর থাকে, তাহলে ঘুমের মধ্যে আপনি কেন অচেতন থাকেন? ঘুমের মধ্যে আপনার মস্তিষ্কে নিউরন এবং নিউরাল স্ট্রাকচার সব কিছুই উপস্থিত থাকে, কিন্তু তারপরও আপনার চেতনা থাকে না। এর অর্থ হলো চেতনার জন্য মস্তিষ্কে নিউরন জরুরি নয়। বিজ্ঞানীরা কোমায় আক্রান্ত ব্যক্তির মস্তিষ্ক স্ক্যান করে দেখেছেন, একজন কোমা আক্রান্ত ব্যক্তি যখন ধীরে ধীরে সচেতন হয়, তখন তার মস্তিষ্কে নিউরন এবং বিভিন্ন নিউরাল স্ট্রাকচারের মধ্যে অ্যাক্টিভিটি ছড়িয়ে যায়। যার মস্তিষ্কে এই অ্যাক্টিভিটি প্যাটার্ন যত বিস্তৃত, সে তত বেশি সচেতন। এই জন্য ব্যক্তির চেতনাকে আলফা, বিটা, ডেল্টা এবং থিটা বিভিন্ন ভাগে ভাগ করা যায়। তার মানে চেতনা নিউরন অথবা নিউরাল স্ট্রাকচারের মধ্যে সীমাবদ্ধ নয়। চেতনা নির্ভর করে অ্যাক্টিভিটি প্যাটার্নের উপর। আর এই জন্য রোবটের ভেতরেও চেতনা তৈরি করা সম্ভব। রোবট অথবা চ্যাটজিপিটির কোনো নিউরন নেই, কিন্তু তারা সচেতন সত্তার মতো আচরণ করে। এখন প্রশ্ন হলো, মহাবিশ্বের বিভিন্ন স্ট্রাকচার এবং সাবস্ট্রাকচারের ইন্টারেকশন থেকে চেতনা তৈরি করা সম্ভব? উত্তর হলো, আমরা সেটা জানি না। আমাদের ব্রেন অ্যাক্টিভিটি থেকে আমরা পৃথিবীতে রকেট, বিমান এবং সুপার কম্পিউটার তৈরি করেছি। আর মহাবিশ্ব তার পার্টিকেল এবং ফোর্স ফিল্ডের অ্যাক্টিভিটি থেকে গ্রহ, নক্ষত্র এবং আমাদের মতো জীবন তৈরি করেছে। তার কোনো নিউরন দরকার হয়নি।